থাকতো এক বাঘ। সে ছিল খুবই সহজ সরল, আর ক্ষুধা লাগলে সে শিকার ধরতে যেত, আর বাকি সময় শুয়ে শুয়ে কাটিয়ে দিত। সেই জঙ্গলে থাকতো দুই পাজি শিয়াল। তারা অন্য পশুর খাবার চুরি করে খেত। তো হঠাৎ একদিন প্রথম শিয়াল বলে উঠল, বন্ধু, দেখ, বেটা বাঘ এখনো শুয়ে আছে। আজ মনে হয় এখনো শিকারে যায়নি। আজ ঠিক করেছি এই বাঘ বেটার শিকার চুরি করে খাবো। কিন্তু বেটা তো এখনো শিকারে গেল না, কি করা যায়? এরপর দ্বিতীয় শিয়াল বলে উঠল, আরে, তুই চিন্তা করছিস কেন? চল বেটার সাথে গিয়ে কথা বলি, ওকে ফুসিয়ে ফাঁসিয়ে শিকারে পাঠিয়ে দেই। ও শিকারে গেলে তো কিছু না কিছু ধরে আনবেই, তারপর কৌশলে ওর কাছ থেকে সেটা আমরা হাতিয়ে নেব। কিন্তু ওই বেটা বাঘ আমাদের কথায় শিকারে যাবে, ওকে বোঝাতে গেলে যদি আমাদেরকে খেয়ে নেয় তখন কি হবে বল? আরে বেটা, তুই এগুলো কি বলিস? আমরা হলাম শিয়াল, বাঘ কখনো আমাদের শিকার করবে নাকি? আর আমরা কি বাঘকে গিয়ে বলবো, বাঘ মামা শিকার করতে যাও, আমাদের অনেক ক্ষুধা লেগেছে, তুমি শিকার আনো, তা আমরা চুরি করে খাবো? আমাকে কি তুই বোকা ভাবিস? আমার সাথে চল, দেখিস কৌশলে বাঘকে বোকা বানাবো। এরপর দুই শিয়াল চালাকি করে বাঘের কাছে গেল আর বাঘকে গিয়ে বলল, আরে বাঘ মামা যে, অনেক বেলা হয়ে গেছে, আজ শিকারে যাবে না তুমি, নাকি আজ তুমি না খেয়েই থাকবে? আরে শিয়াল ভাগনা বাজে, আমি তো শিকারেই যেতে চাই, কিন্তু আজকাল সহজে শিকার পাওয়াই যায় না। কি একটা যন্ত্রণা বলতো, বনের পশুরা যে কোথায় লুকিয়ে থাকে তার কিছুই বুঝি না। আরে মামা, এত চিন্তা করছো কেন? এদিক দিয়ে আসার সময় দেখলাম পাশের মাঠে বড় একটা গরু দাঁড়িয়ে আছে। তাড়াতাড়ি যাও, গিয়ে ওই বেটার ঘাড় মটকাও, তা না হলে ওই বেটা তো পালিয়ে যাবে। আরে কি বলিস, আজ তোরা একটা গরুকে দেখে এসেছিস, তাহলে তো আমাকে যেতেই হবে। তোরা এখন যা, আমি একটু পরে শিকারে বের হব। ঠিক আছে মামা, আমরা তাহলে এখন যাচ্ছি। শিকারটা ধরে তুমি মজা করে খেও, আমরা চললাম আমাদের শিকারে। এই বলে দুই শিয়াল সেখান থেকে চলে যায়। তারপর বাঘ বলতে থাকলো, শিয়াল দুটোকে বুদ্ধি করে তাড়িয়ে দিলাম, তা না হলে গরুকে শিকার করে ওরাও ভাগ চাইতো, কারণ খবরটাই তো ওরাই দিয়েছে। শিয়াল দুটো মনে হয় এতক্ষণে চলে গেছে। ওই মাঠের দিকে যাই আর গরুটাকে শিকার করে আনি। এই বলে বাঘ গরুর শিকারের উদ্দেশ্যে রওনা দিল। কিন্তু মাঠে একটা ছাগল ঘাস খাচ্ছিল। বাঘ সেখানে গিয়ে উপস্থিত হলো। ঝোপের আড়াল থেকে বাঘ দেখলো একটা ছাগল মাঠে ঘাস খাচ্ছিল। তখন বাঘ বলে উঠল, আরে এখানে দেখছি একটা ছাগল ঘাস খাচ্ছে, তাহলে শিয়ালরা কোন মাঠের কথা বলল? মনে হয় তারা অন্য কোনো মাঠের কথা বলেছে। এখানে যখন এসেই পড়েছি, আর একটা ছাগলকে যখন পেয়েই গেলাম, তখন এটাকে তো আর ছাড়া যায় না। আজ বরং এটাকেই শিকার করি। বাঘ সুযোগ বুঝে ছাগলটিকে শিকার করে ফেলল। বাহ, ছাগলটি দেখছি বেশ মোটা তাজা, শরীরেও অনেক মাংস আছে, দুবেলা খাওয়া যাবে। এটাকে আমার গুহায় নিয়ে যাই, আর ওখানে বসেই এই বেটার মাংস খাবো। এই বলে বাঘ ছাগলটিকে নিয়ে তার গুহার উদ্দেশ্যে রওনা দিল। বাঘ ছাগলটিকে খেতে শুরু করে দিল। অর্ধেক পরিমাণ খেয়ে বাকি অর্ধেক পাশে রেখে ঘুমিয়ে গেল। ঠিক তখনই দুষ্ট শিয়াল দুটো বাঘের ডেরায় সামনে ঝোপের আড়ালে এসে দাঁড়ালো। সেখান থেকে তারা দেখলো বাঘ একটা ছাগল শিকার করেছে। তারপর প্রথম শিয়াল বলে উঠল, দেখ বন্ধু, দেখ, বাঘ বেটা আমাদের জন্য একটা ছাগল শিকার করে এনেছে, তাও আবার অনেক বড় আর মোটা তাজা। অর্ধেক খেয়ে বাঘ বেটা ঘুমিয়ে গেছে। এই তো সুযোগ, চল আমরা গিয়ে ছাগলটাকে নিয়ে আসি। বাঘ মামাকে গরুর কথা বলায়, গরু না হলে কি হবে? ছাগল তো শিকার করেছে আর অর্ধেক পরিমাণ খেয়ে ঘুমিয়ে পড়েছে, বাকি অর্ধেক আছে। যা বন্ধু, ছাগলটাকে নিয়ে আয়।
আরে আমি কেন, তুই গিয়ে নিয়ে আয়। বাঘের সামনে একা একা যেতে আমার খুব ভয় লাগে। বেটার যদি ঘুম ভেঙে যায় তখন তো আমাকে ছিঁড়ে খাবে। আরে না, ওই বেটার ঘুম সহজে ভাঙবে না। ভরপেট খেয়ে ঘুমাতে শুরু করেছে, এত সহজে ও উঠবে না। তাছাড়া আমি যদি এই বলে একটা শিয়াল চুপি চুপি বাঘের ওখানে গেল আর ছাগলটাকে নিয়ে সেখান থেকে চলে গেল। বাঘ এটা বুঝতেই পারল না যে তার শিকার চুরি হয়ে যাচ্ছে। অনেকক্ষণ পর বাঘের ঘুম ভাঙলো। তখন সে দেখলো আধ খাওয়া ছাগলটা সেখানে আর নেই। তখন বাঘ বলে উঠল, এখানেই তো ছাগলটাকে রেখেছিলাম, ছাগলটা গেল কোথায়? কার এত সাহস যে আমার ডেরা থেকে আমার শিকার চুরি করে নিয়ে যায়? একবার যদি বেটাকে হাতের নাগালে পাই তাহলে আস্ত চিবিয়ে খাবো, কিন্তু এখন আমি কি খাবো? আবার শিকারে যেতে হবে দেখছি। যাই, অন্য কোনো পশু শিকার করে নিয়ে আসি, অনেক ক্ষুধা পেয়েছে। এই বলে বাঘ আবারও শিকারের জন্য জঙ্গলের দিকে বের হলো। জঙ্গলে এক হরিণ ঘাস খাচ্ছিল। বাঘ শিকার খুঁজতে খুঁজতে সেখানে গিয়ে উপস্থিত হলো। তখন বাঘ একটা আড়াল থেকে হরিণকে দেখতে লাগলো আর বলতে লাগলো, ওই তো একটা হরিণকে দেখতে পাচ্ছি, অনেকদিন হলো হরিণের মাংস খাই না। তাছাড়া হরিণ হচ্ছে আমার প্রিয় শিকার, এ বেটাকে কোনো মতে হাতছাড়া করা যাবে না। বেটাকে কিছু বোঝার আগেই ওর উপর ঝাঁপিয়ে পড়ি। কিন্তু বাঘ হরিণটাকে ধরার আগেই হরিণ বুঝতে পারে সেখানে একটা বাঘ আছে। তখন হরিণ দৌড় লাগালো। বাঘও তার পিছু পিছু ছুটতে লাগলো, কিন্তু হরিণটা দৌড়িয়ে বাঁচতে পারলো না। বাঘ তাকে শিকার করেই ফেললো। বাঘ শিকার করা হরিণটাকে তার ডেরায় নিয়ে গেল। উফ, এই বেটা হরিণকে ধরে আমার জীবনটা টানা হয়ে গেল। অনেক পরিশ্রম হয়েছে আর অনেক তৃষ্ণাও পেয়েছে। যাই, নদীতে গিয়ে একটু পানি পান করে খেয়ে আসি, তারপর মজা করে এই হরিণের মাংস খাওয়া যাবে। এই বলে বাঘ তৃষ্ণা মেটানোর জন্য নদীতে গেল। এদিকে বাঘ সেখান থেকে যেতে না যেতেই দুষ্ট শিয়ালরা বাঘের ডেরায় হাজির হলো। আর তারা আসতেই দেখতে পেল সেখানে একটা হরিণ পড়ে আছে। তো প্রথম শিয়াল বলতে লাগলো, বন্ধু, এ তো দেখছি মেঘ না চাইতেই জল। এসেছিলাম বাঘের শিকারে পাঠাবো বলে, কিন্তু একই বাঘ তো আগে থেকেই শিকার করে এনেছে। মনে হয় বাঘ আশেপাশে নেই। আমাদের উচিত শিকারটিকে এখান থেকে নিয়ে চটপট সরে পড়ি। তুই ঠিক বলেছিস বন্ধু, কতদিন যে হরিণের মাংস খাইনি। আর আমরা শিয়ালের তো সহজে হরিণ শিকার করতে পারি না। তাই চল, এটাকে নিয়ে এখান থেকে তাড়াতাড়ি সরে পড়ি। শিয়াল দুটো হরিণকে নিয়ে সেখান থেকে চলে গেল। বেশ কিছুক্ষণ পর বাঘ পানি পান করে ফিরে আসলো আর বলতে লাগলো, আরে, আমার রেখে যাওয়া হরিণটা গেল কোথায়? এইমাত্র হরিণটাকে রেখে একটু পানি পান করতে গেলাম, কিন্তু এই অল্প সময়ে হরিণটা গেল কোথায়? নিশ্চয় আমার খাবার আবারও চুরি হয়ে গেছে। এই ভেবে বাঘ খুব চিন্তায় পড়ে গেল, তার শিকারগুলো কে চুরি করছে। বেশ কিছুদিন হলো দেখছি দুই শিয়াল আমার ডেরার আশেপাশে ঘোরাঘুরি করছে। তাহলে আমার শিকারগুলো ওরাই মনে হয় চুরি করছে। তো যাই, ওদের ওখান থেকে একটু উকি দিয়ে আসি। ওদের ওখানে যদি আমি আমার শিকার করা পশুগুলো পাই, ওদের নিস্তার নেই। এই বলে বাঘ শিয়ালের ওখানে যাওয়ার জন্য রওনা দিল। এদিকে শিয়ালরা ওদের বাসায় একজন খাচ্ছিল আর একজন গাছের নিচে দাঁড়িয়ে ছিল। তখন বাঘ সেখানে এক ঝোপের আড়ালে আসলো আর দেখলো তার শিকার হরিণটা শিয়ালরা মজা করে খাচ্ছে আর বলতে লাগলো, আরে, ওই তো আমার ধরা হরিণটা। এই বেটারা তাহলে আমার শিকার চুরি করে এনেছে। এদের তো এবার খবর আছে, দুইজনের একজনকেও ছাড় দেব না। আমি কষ্ট করে শিকার করে আনি আর এই বেটারা চুরি করে খায়। দাঁড়া, তোদের মজা দেখাচ্ছি। এই বলে বাঘ ঝোপ থেকে বের হয়ে শিয়ালদের ওখানে এলো আর বাঘ বলতে লাগলো,
এই বেটা শিয়ালরা, তোদের এত বড় সাহস, তোরা কিনা আমার ডেরা থেকে আমার শিকার চুরি করে আনিস আর মজা করে খাস। আজ তোদের একদিন কি আমার একদিন, তোরা কিন্তু আমার হাত থেকে পালিয়ে বাঁচতে পারবি না। বাঘ বেটা আবার কোথা থেকে চলে আসলো? এখন তো মাপ চাওয়া ছাড়া কোনো উপায় নেই। আর তাহলে বাঘ আমাদের ছিঁড়ে ছিঁড়ে খাবে। বাঘ মামা, আমাদের ভুল হয়ে গেছে, আমরা অনেক ভুল করে ফেলেছি, আমাদেরকে দয়া করে মাফ করে দাও। আমরা আর কোনোদিন এমন কাজ করব না। হ্যাঁ বাঘ মামা, আমরা সত্যি অনেক বড় ভুল করে ফেলেছি, আমাদের তুমি মাফ করে দাও। বিনিময়ে আমরা তোমার সব কথা শুনবো, তবুও আমাদের মেরো না তুমি। ঠিক আছে, তোরা যেহেতু তোদের ভুল বুঝতে পেরেছিস, তাই তোদের আমি মাফ করে দিচ্ছি। কিন্তু আমার একটা শর্ত আছে, তোরা দুজন আমার জন্য 1 মাস শিকার ধরে আনবি। এই শর্ত মানলেই তবেই তোদের আমি মাফ করে দিব, আর তা না হলে এখনই তোদের আমি মেরে খেয়ে ফেলবো। ঠিক আছে মশাই, তোমার শর্ত মানা ছাড়া আমাদের তো কোনো উপায় নেই। আমরা দুজন 1 মাস তোমার শিকার করে আনবো। এরপর থেকে প্রতিদিন শিয়াল 2টো করে বাঘের জন্য শিকার ধরে আনতো। বাঘ মজা করে সেই শিকার খেত, আর শিয়াল 2টো খেটে খেটে মরতো। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্প? যদি আমাদের গল্প আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন পরের ভিডিওর জন্য। আর অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। একটি জঙ্গলে বাস করত একটি দুষ্ট পাজি শিয়াল। শিয়ালটা সবসময় জঙ্গলের সব পশু পাখিদেরকে জ্বালাতন করত। দুষ্ট শিয়ালটার কাজে ছিল এমনটা। এমনই একদিন, দেখো গিন্নি, আজ গ্রাম থেকে কতগুলো মুরগি ধরে নিয়ে এসেছি। ও মা, তুমি মুরগি কোথায় পেলে গো? কতদিন হয়ে গেল মুরগির মাংস খাই না। আজ বেশ কবজি ডুবিয়ে মুরগির মাংস খাবো দুজনে। মুরগি আর কোথায় পাবো? তুমি জানো না গ্রামের মানুষ এত ভীতু যে কি বলবো গিন্নি। আমি শুধু হাটের উপর দিয়ে হেঁটে যাচ্ছিলাম, সবাই আমাকে দেখে ভয় পেয়ে ছুটে পালিয়ে গেল, আর আমি অমনি মুরগিগুলো নিয়ে চলে আসলাম। আচ্ছা, তুমি বরং মুরগিটা এখানে রেখে হাত মুখ ধুয়ে আসো, তারপর দুজন মিলে কবজি ডুবিয়ে মুরগি খাবো। আর বাঘও মুরগিগুলো রেখে পুকুর পাড়ে যায় হাত মুখ ধোয়ার জন্য। দুষ্ট শিয়ালটা গাছের আড়াল থেকে শুনছিল। যে না তারা সবাই মুরগিগুলো রেখে চলে যায়, সেই না দুষ্ট শিয়াল বাঘের বাড়িতে গিয়ে সেই মুরগিগুলোকে চুরি করে নিয়ে জঙ্গলের দিকে চলে যায়। বাঘ মামার কথা ভেবে বড় দুঃখ হচ্ছে। সে কষ্ট করে মুরগিগুলো নিয়ে আসলো, আর আফসোস সেই মুরগিগুলো বাঘের পেটে নয়, বরং আমার পেটেই যাবে। ভেবেই যে কি আনন্দ হচ্ছে না আমার। হে হে হে। দুষ্ট শিয়ালটা কথাগুলো বলেই চুরি করা মুরগিগুলোকে খেতে শুরু করে। কতদিন পর মুরগির মাংস খেলাম, জীবনটা একেবারে জড়িয়ে গেল। খেয়ে উঠে বড্ড ক্লান্ত লাগছে শরীরটা। যাই একটু বিশ্রাম নেই, তারপর আবার ভাবা যাবে কার কি চুরি করা যায়। সবার চেয়ে আমি চালাক বেশি। সবাই কষ্ট করে খাবার গুছবে, আর আমি সেই খাবার নিজেই বুদ্ধি খাটিয়ে আমার কাছে টেনে নিব, আর টুপ করে খেয়ে নেব। হে 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 হে। ওদিকে বাঘ আর বাঘিনী ফিরে এসে দেখে সেখানে তাদের মুরগিগুলো নেই। এক পর্যায়ে বাঘ ও বাঘিনী নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি করে এবং ঝগড়া করতে থাকে। আমি বলছি তো গিন্নি, আমি মুরগি এখানেই রেখে গেছি। যেই না আমি পুকুর ঘাটে গিয়েছি, অমনি তুমি একা মুরগিগুলো খেয়ে নিলে। তোমার কি আমার কথা একটু মনে পড়লো না? খবরদার, আমাকে যা তা বলবে না, বলে দিলাম। আমি যেই না ঘরের ভিতর গিয়েছি, সেই না তুমি মুরগিগুলো একা একাই নিজের পেটেই ভরেছ, আর এখন শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছো। এই বলে বাঘ ও বাঘিনী তো নিজেদের মধ্যে তুমুল ঝগড়া শুরু করে দেয়। কিছুক্ষণ পরেই রাত হয়ে যায়, আর তারপরে
বড্ড ক্ষুধা পেয়েছে। দুপুরে তো বাঘ মামার খাবার চুরি করে খেলাম, এখন আবার কার হাড়ি যে মারবো ভাবতেই হবে। এই কথা বলে দুষ্ট শিয়াল হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে শিয়াল একটা জমিতে তরমুজ দেখতে পায়। শিয়াল তো তরমুজ দেখে মহা খুশি। এই তো, ওই কি সুন্দর সুন্দর তরমুজ দেখা যাচ্ছে। এই গরমের রাতে তরমুজ খেলে শুধু পেট নয়, মন প্রাণও সবই জুড়িয়ে যাবে। এরপর শিয়াল মনের সুখে তরমুজ খেতে থাকে। দুষ্ট শিয়াল পেট ভরে তরমুজ তো খেলো এবং সেই সঙ্গে তরমুজগুলো সব নষ্ট করে দিল। পরের দিন কার এত বড় সাহস যেই জঙ্গলের রাজা সিংহের জমির তরমুজ নষ্ট করে? তাকে তো আমি আস্ত গিলে খাবো। সিংহ তো তার জমির তরমুজের এই হাল দেখে অনেক রেগে যায়। ঠিক তখনই একটা পাখি এসে সিংহকে ডেকে বলে, রাজা মশাই, যদি কিছু না মনে করেন তাহলে একটা কথা বলতাম। দেখছিস তো আমি চটে আছি, তাও তোর একটা বলতেই হবে। ঠিক আছে, বল দেখি। আমি কাল রাতে যখন উড়ে আমার বাসায় যাচ্ছিলাম, তখন আমি ওই দুষ্ট শিয়ালকে আপনার জমির তরমুজ খেতে দেখেছি। তুই সত্যি বলছিস তো? একদম সত্যি কথা বলছি রাজা মশাই। ঠিক আছে, আমি ওই শিয়ালটাকে দেখে নেব। এইভাবে বেশ কয়েকদিন চলে যায়। সিংহ শিয়ালটাকে কিছুই বলে না, প্রথমবার ভেবে মাফ করে দেয়। একদিন হাতি গাছ থেকে কলা নামাচ্ছিল, ঠিক তখনই সেখানে শিয়াল চলে আসে। কি গো হাতি দাদা, কি খবর? কি করছো তুমি? কানা হয়ে গেছো নাকি? দেখতে পাচ্ছ না কলা নামাই? কলা কি করবে গো? আরে হতচ্ছাড়া, কলা আবার কি করব? কলা কেটে মাথায় দেব। আমরা কলা খেতে পাই না, আর তুমি কেটে মাথায় দেবে? এই কথা বলে শিয়ালটা হাতির কাছ থেকে কলাগুলো নিয়ে পালায়। আরে আরে কি করছিস? কলা দিয়ে যা। কলা নিয়ে দৌড় দিলি কেন রে? কলা আমি খাবো বলে নামালাম, আর এখন তুই সেই কলাগুলো নিয়ে পালিয়ে যাচ্ছিস। এখন আমি কি খাবো? তা তুমি আবার কলা নামিয়ে নাও গিয়ে। এখন কলা আমার কাছে, সেগুলো যাবে এখন আমার পেটে। না, এই দুষ্ট শিয়ালটার কিছু একটা ব্যবস্থা করতেই হবে। এভাবে তো আর একসাথে জঙ্গলে থাকা যায় না। না না, আজই বনের রাজা সিংহের কাছে বিচার দিতে হবে। তারপর হাতি বনের রাজা সিংহের কাছে যায়। সিংহকে সবটা বলতেই সিংহ বলে, না না, এই পাজি শিয়ালটার তো একটা কিছু করতেই হবে। ও সেদিন আমার তরমুজ নষ্ট করেছে, তবুও আমি তাকে কিছু বলিনি। কিন্তু আজ যখন সে জঙ্গলের সকল পশু প্রাণীদের বিরক্ত করতে শুরু করে দিয়েছে, তখন তো তাকে তার শাস্তি পেতেই হবে। ঠিক বলেছেন রাজামশাই, ওকে ওর উচিত শিক্ষা দিতেই হবে। তাহলে ওকে ডেকে নিয়ে আসি রাজামশাই, কি বলেন? ঠিক আছে, তবে তাই হোক। তারপর হাতি ও পাখি মিলে যায় দুষ্ট শিয়ালের বাড়ি শিয়ালকে ডাকতে। শিয়াল তখন নাক ডেকে ঘুমাচ্ছিল। বাড়ি থেকে সে পাখির ডাক শুনতে পায়। শিয়াল পণ্ডিত, ও শিয়াল পণ্ডিত, কোথায় তুমি? বাহিরে এসো বলছি। আজ তোর উচিত শিক্ষা হবে। সবার রিজিক কেড়ে নিয়ে খাওয়া। তোমার বের হবে আজ। বনের রাজা সিংহ তোমাকে এখনই ধরে নিয়ে যেতে বলল, তাড়াতাড়ি এসো। না না, এভাবে তো রাজামশাইয়ের কাছে ধরা পড়লে হবে না। আমাকে যদি বন থেকে তাড়িয়ে দেয়, তখন আমি কি করব? কোথায় যাব? আর কি বা খাবো? আমাকে অন্য একটা উপায় বের করতেই হবে। কি হলো রে বেটা, বের হও তাড়াতাড়ি। শিয়াল তখন তার দুষ্ট বুদ্ধি খাটিয়ে বলল, আমি কিভাবে যাব গো? আমি অনেক অসুস্থ, বিছানা থেকে আমি উঠতেই পারছি না। কি বলো গো? তখনই না আমার কলা চুরি করে খেলে, আর এখন তুমি বলছো তুমি অসুস্থ? তোমার ওই কলা খেয়েই তো আমি অসুস্থ হয়ে পড়েছি। ভাগ্যিস তুমি কলাগুলো খাওনি, নইলে তো তুমি অসুস্থ হয়ে পড়তে। হ্যাঁ, তা তুমি ঠিকই বলেছো। তবে তুমি আমার কলা খেয়ে আমার উপকারই করেছো, কেননা কলা খেলে
তোমার জায়গায় আমি অসুস্থ হয়ে পড়তাম। কি বোকা, হাতিটাকে আজ বড্ড বোকা বানিয়েছি। আমি তো পুরোপুরি সুস্থ। বোকা হাতি কোথাকার আসছে আমাকে সিংহের কাছে নিয়ে যেতে। শিয়াল ভাইয়া, তাহলে তুমি থাকো, আমি রাজামশাইকে তোমার খবরটা পৌঁছে দেই। হাতি বন্ধু, তুমি কি আমার জন্য একটু খাবার নিয়ে আসবে? আমার বড্ড ক্ষুধা পেয়েছে। তা নিয়ে তোমাকে ভাবতে হবে না। তুমি যতদিন না সুস্থ হচ্ছ ততদিন তোমার খাবার খুঁজে দেওয়া আমাদের সকলের দায়িত্ব। এই কথা বলে হাতি ও পাখি সেখান থেকে চলে যায় সিংহের কাছে। আর ওদিকে শিয়াল হাসতে হাসতে বলতে থাকে, আজ যা বোকা বানিয়েছি না ওদেরকে, এখন আর আমাকে খাবার চুরি করে খেতেও হবে না। খাবার হেঁটে হেঁটে আমার কাছে আসবে। রাজামশাই, রাজামশাই, একটু খুবই দুঃখজনক কথা জানানোর আছে। কি কথা বল শুনি। হাতি ও পাখি শিয়ালের সব কথা সিংহকে খুলে বলতে থাকে। খুবই দুঃখজনক কথা। আমার বনের শিয়াল অসুস্থ। চল চল, আমাকে নিয়ে যা, আমি দেখতে যাব। তারপর বনের রাজা সিংহ ও বনের সকল পশু পাখি শিয়ালের জন্য বিভিন্ন খাবার দাবার নিয়ে শিয়ালের বাড়িতে যায়। শিয়াল তো তা দেখে মহা খুশি। শিয়াল কল্পনাতেও ভাবতে পারেনি এমনটা হবে। সবটা যেন শিয়ালের কাছে স্বপ্ন বলে মনে হচ্ছে। এভাবেই দেখতে দেখতে বেশ কয়েক মাস কেটে গেল, কিন্তু শিয়াল সুস্থই হচ্ছিল না। শিয়াল আর কেনই বা সুস্থ হবে? সে তো কোনো কষ্ট ছাড়াই খাবার পাচ্ছে। বিষয়টা নিয়ে সবাই অনেক চিন্তিত। একদিন, কিরে, শিয়ালের কি খবর? সে কি এখনো সুস্থ হয়নি? তাকে তো আর দেখাই যায় না। কই, সে তো একটুও সুস্থ হয়নি। তাকে বাড়ি বয়ে খাবার দিতে দিতে আমরা সবার শেষ হয়ে যাচ্ছি। ব্যাপারটা কেমন যেন সন্দেহজনক মনে হচ্ছে। শোন, তোরা সবাই চোখ কান খোলা রাখবি আর ওই শিয়ালটার উপরে নজর রাখবি। ও কি সত্যি অসুস্থ নাকি অসুস্থতার ভান করছে সেটা আমাদের জানতেই হবে। তারপর সবাই সেখান থেকে চলে যায়। রাতে হাতি শিয়ালের বাসায় যায় শিয়ালকে খাবার দিতে। রাতে খাবার দিবার পর হাতি চুপটি করে শিয়ালের ঘরের পাশে দাঁড়িয়ে থাকে। এরপর একে একে বনের সব পশু পাখি শিয়ালের বাসার চারপাশে এসে আড়ি পাততে থাকে। তারপর তারা দেখলো বনের রাজা তো সিংহ না হয়ে শিয়াল হওয়া দরকার ছিল, কেননা শিয়ালের মতো চালাক ও বুদ্ধিমান আর তো কেউই হতে পারবে না। এই বনের রাজা সিংহকে সহ বনের সকল পশু পাখিকে কিভাবে বোকা বানালাম। কয়েক মাস থেকে ওরা সবাই নিজে না খেয়ে আমার খাবার দিয়ে যাচ্ছে। এটা শুধু আমার বুদ্ধির কারণেই সম্ভব। আজ তো তোকে হাতে নাতে ধরেছি, একদিন আমাদের সকলকে কম বিরক্ত করিসনি, এখন আবার আমাদেরকে বোকা বানিয়ে পায়ের উপর পা তুলে খাবার খাওয়া। তোর বের করছি, দাঁড়া। শিয়াল তো সকলকে একসাথে দেখে ভীষণই ভয় পেয়ে গেল। তোমরা সবাই এখানে? তোর ষষ্ঠীর গোষ্ঠী করবো রে হতচ্ছাড়া। এখানে না আসলে কি তোর মনের খবর আমরা জানতাম? অনেক হয়েছে তোর ভণ্ডামি, আজ তোর আর নিস্তার নেই। এই কথা বলে সিংহ শিয়ালকে মারতে যাবে, আর ঠিক তখনই শিয়াল ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। আপন প্রাণ আগে বাঁচাই, বেঁচে থাকলে জীবনে অনেক খাবার খেতে পারবো। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্প? যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক দিয়ে রাখুন। আর অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। এক জঙ্গলে পশু পাখিরা একসাথে মিলেমিশে থাকতো। সেই জঙ্গলে একটা কালো কাক ছিল। সে ছাড়া সে বনে কোনো কাক ছিল না। সেখানে একটা হরিণও ছিল। সে কাকের সাথে খুব ঝগড়া করত। একদিন ওদের দুজনের মধ্যে কিছু একটা নিয়ে খুব ঝগড়া হয়, আর তাতে হরিণ কাককে খুব খারাপ খারাপ কথা বলে। তোমার গায়ের রং খুব কালো, তারপরেও আমরা তোমাকে দয়া করে জঙ্গলে থাকতে দিচ্ছি। তোমার মতো কালো ভূতকে জঙ্গলে কেন? কোথাও থাকতে দেওয়া উচিত নয়। আমি কি সত্যি সত্যি কালো ভূত? আমি কি দেখতে খুব খুঁজছি? তাহলে আমার এখানে থাকাটাই উচিত নয়। আমি যেহেতু সবার থেকে আলাদা, তাহলে
তাহলে আমার উচিত এই জঙ্গল থেকে চলে যেতে হবে। পরদিন কাক খাবারের খোঁজে বের হয় আর হরিণের কথা ভাবতে থাকে। ভাবতে ভাবতে সে নিজের জঙ্গল থেকে আরেক জঙ্গলে চলে আসে। সন্দেহ হয়ে এসেছিল, সে নিজের বাড়িতে ফিরতে পারছিল না। সে খুব ভয় পাচ্ছিল, কেননা এই প্রথমবার সে তার বাসা থেকে অনেক দূরে চলে এসেছে। সে একটা গাছের ডাল দেখতে পায় আর সেখানে গিয়ে বসে আর সেখানেই ঘুমিয়ে পড়ে। সকালে যখন কাক ঘুম থেকে ওঠে তখন সে দেখে গাছের নিচে একটা শিয়াল দাঁড়িয়ে আছে এবং শিয়াল দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকে দেখছে। কিছুক্ষণ তারা একে অন্যের সাথে কথা বলে আর দুজনের সাথে বন্ধুত্ব হয়ে যায়। কাক ভাবে ভালোই হলো, এখন থেকে তার জীবনে একটা বন্ধু হলো, বাকি জীবনটাও খুশি খুশি কাটাতে পারবে। কিন্তু 7 দিন পর কাক বুঝতে পারে শিয়াল বন্ধুত্ব এমনি এমনি করেনি, লোভে করেছে। শিয়াল ভেবেছিল কাক উড়ে এদিক ওদিক যাবে, শিকার ধরে আনবে আর শিয়ালকে তা খেতে দিবে। কাক যখন বুঝতে পারে যে শিয়াল তার সাথে নাটক করছে, কাকের মন আবার খারাপ হয়ে যায় আর ভাবে, যেখানে আমাকে কেউ আপন করে নিবে সেখানে থাকবো, আমার এখন এখান থেকে চলে যাওয়া উচিত। দুঃখী কাক আবারও উঠতে শুরু করে আর উঠতে উঠতে অনেক দূরে চলে যায়। 2 দিন 2 রাত ধরে সে এক জঙ্গল থেকে অন্য জঙ্গলে উঠতে থাকে। তারপর এক জায়গায় ক্লান্ত হয়ে বসে পড়ে। এবার সে যে গাছে বসে সেখানে একটা পাখির বাসা ছিল। পাখিটা যখন বুঝতে পারে যে অচেনা পাখি এসেছে, তখন সে এসে বলে, যাযাবর মনে হচ্ছে। হ্যাঁ, আমি যাযাবর, একটু কিছু খেতে দিবে? শোনো, আমাকে কোনো উপকারের আশায় খাবার দিও না। কি যাতা বলছো? তোমার কাছে আমার কি উপকারের আশা আছে? নিজে তো গৃহহীন হয়ে ঘুরে বেড়াচ্ছ, খাবার চেয়ে খাচ্ছ, তার উপর আবার এত কথা বলছো। দেখো, সামনে একটা গাছ দেখা যাচ্ছে, ওখানে যেই ফল খেয়ে নাও। এবার কাকের আরো কষ্ট হয়। সে নিজের গায়ের রঙের কারণে নিজের জঙ্গল ছেড়ে এসেছে। তারপর যেখানে গিয়েছিল শিয়াল তাকে দিয়ে স্বার্থ উদ্ধার করেছিল, তাই এখন সে সেখানে এসেছে। কিন্তু পাখি তার সাথে এমন ব্যবহার করছে কাক অচেনা বলে। বেচারা কাক তার বাড়ির কথা মনে করছিল, কিন্তু হরিণের কথা মনে পড়ে যায়। যদি কাক ওই জঙ্গলে ফিরে যায় তাহলে হরিণ ওকে আবারও কালো ভূত বলবে। মন খারাপ করে কাক আবার উঠতে শুরু করলো। উঠতে উঠতে এক নদীর ধারে গিয়ে পৌঁছায়। সামনে নদীতে রাজহাঁস ভেসে বেড়াচ্ছিল। কাক যখন ওদের দেখে তখন দেখতেই থাকে, এত সুন্দর। সারাদিন রাজহাঁসগুলো পানিতেই থাকে। কাক সারাদিন ধরে দেখছিল যে রাজহাঁসগুলো কিছুক্ষণ পর পর নিজের পাখাগুলো পানিতে ঘষছিল। 3 দিন ধরে কাক এটাই দেখছিল আর মনে মনে ভাবলো যে রাজহাঁস সারাদিন পানিতে বসে থাকে আর নিজেদের ঘষতে থাকে বলে এরা এত সাদা। যদি আমার গায়ের রং পরিষ্কার করতে হয় তাহলে রাজহাঁসের মতো আমার শরীরও ঘষতে হবে, সারাদিন পানিতে থাকতে হবে। কিন্তু এটা ছিল কাকের ভুল ধারণা, কারণ ওর কালো রং ছিল পালকের, যা ঘষলে উঠার ছিল না। আর রাজহাঁস বা হাঁসের প্রকৃতি হলো সারাদিন পানিতে থাকার, আর কাকের স্বভাব হলো আকাশে উড়ার। কাকের কিছু একটা করার পরিকল্পনা ছিল। পরদিন সকাল সকাল কাক পানিতে নেমে পড়ে। অনেক কষ্টে নিজের নাকটা বাইরে রেখে ও পানিতে ডুব দিতে থাকে, আবার বাহিরে বেরিয়ে আসে। বিকাল পর্যন্ত এভাবেই চলতে থাকলো। তারপর উপরে উঠে নিজের ডানার দিকে তাকিয়ে দেখে কিছুই হয়নি, বরং ভিজে গিয়ে আরো কালো হয়ে গেছে। শুধু তাই না, যে সন্ধে হয় অমনি থরথর করে কাঁপতে শুরু করলো। সারাদিন পানিতে থাকার কারণে ও জ্বর হয়। অনেক কষ্টে এক গাছের ডালে গিয়ে বসেছে। 1 সপ্তাহ ধরে অসুস্থ থাকে আর ভাবতে থাকে, আমি কি ভুলটাই নাই করেছি? পানিতে থেকে তো রাজহাঁস সাদা হয়ে যায়, আর আমি কি না পানিতে গিয়ে আরো কালো এবং অসুস্থ হয়ে পড়লাম। হঠাৎ করে তার মনে হলো, আরে, আমি তো ডানাগুলো ঘুষিনি। 1 সপ্তাহ পর যখন কাকের জ্বর ভালো হয়ে যায় তখন সে আবার চেষ্টা করার কথা ভাবে। আবার গিয়ে নদীতে নামে। নদীর ধারে অনেক ছোট ছোট পাথর ছিল। কাক একবার পানিতে ডুব দেয় আর পাশে থাকা পাথরে তার ডানা দুটো ঘষতে থাকে। অনেকক্ষণ ধরে এসব করার কারণে ওর একটু ব্যথাও করছিল। কিছুক্ষণ পর কাকের শরীর থেকে রক্ত বের হচ্ছিল। এবার শুধু জ্বর হয়নি, সারা শরীরের ব্যথা হয়েছিল। এত কষ্ট হচ্ছিল যে ও উড়ে গিয়ে ভালোভাবে বসতেও পারেনি যেখানে ও বাসা বানিয়েছিল। ব্যথায় যখন কাক কাঁপছিল তখন দেখে একটা সাপ তার দিকে আসছে। কাক জানতো না যে সাপ অনেকদিন ধরে তার এসব কাণ্ড কারখানা লক্ষ্য করছিল। সেই দিন থেকে, যেই দিন থেকে কাক এই নদীর ধারে এসেছে, সাপের অনেক বয়স হয়েছিল, তাই সে বুঝদার ছিল।
এই যে কাক বেটা, অনেকদিন ধরে তোমাকে দেখছি। কেন তুমি এসব উল্টাপাল্টা কাজ করছো কেন? আমি বুঝতে পারছি এত বয়স হয়েছে তাই এসব বুঝি। তুমি তোমার গায়ের রং নিয়ে খুশি না, তাই তো নাকি? এই শুনে কাক জোরে জোরে কাঁদতে শুরু করলো আর বলে যে, আমি একটা জঙ্গলে থাকতাম, কিন্তু একটা হরিণ আমাকে কালো ভূত বলা শুরু করে। তারপর থেকে আমি ভাবতে থাকি যে আমি কুৎসিত। এভাবে আমি জঙ্গল ছেড়ে দেই, তারপর সেই জঙ্গল থেকে আরেক জঙ্গলে যাই, কিন্তু সেখানেও আমি শান্তি পাই না। তারপর শেষে এই জঙ্গলে আসি। তারপর আমি নদীতে হাঁসগুলোকে দেখি আর ওদের দেখে শিখি সারাদিন নদীতে থাকলে আর ডানা ঘষলে হয়তো আমিও সাদা হয়ে যেতে পারবো। যদি জীবনে সুখী হতে চাও তাহলে নিজের উপর বিশ্বাস রাখো। যদি লোকের কথায় নিজের জীবন বদলানোর চেষ্টা করো তাহলে কখনো সুখী হতে পারবে না। তা তো বুঝলাম, কিন্তু আপনাকে কি এভাবে কেউ অপমানজনক কথা বলেছিল? যদি বলে থাকে তাহলে আপনি কি করেছিলেন আমাকে একটু বলুন। অনেক বছর ধরে এই জঙ্গলে আছি। এত বছরে কত পশু পাখি আর জীবজন্তু আমাকে বলে যে তোর কোনো পা নেই, তুই হাঁটতে পারিস না। কিন্তু বেটা, আমি জানি যে আমি জীবনে কি কি করেছি। যখন প্রথমবার কেউ বলছিল যে তোর পা নেই আর পা না থাকার কারণে আমি কি বা করতে পারবো, তখন যদি তোমার মতো নিজের জায়গা ছেড়ে চলে যেতাম তাহলে আজ আমি পথে পথে ঘুরে বেড়াতাম। কিন্তু আমি নিজের উপর বিশ্বাস করেছি, তাই আজ সবচেয়ে সুখী আমি। নিজের উপর বিশ্বাস রাখো। কি সুন্দর চকচকে রং তোমার। কথায় আছে বিউটি কাম অল ইন ব্ল্যাক। শোনো কাক, নিজের জঙ্গলে ফিরে যাও আর সুখে থাকো। তুমি কিছুদিন না হয় আমার এখানে থাকো, শরীর ভালো হওয়ার পর নিজের জঙ্গলে ফিরে যেও। কাক সাপের কথা মতো কয়েকদিন এখানে থাকলো, তারপর নিজের জঙ্গলে ফিরে যায়। আচ্ছা, সেই হরিণটি কি আগের মতো কাকের সাথে উল্টাপাল্টা কথা বলে? কাক তখন কি করলো? হরিণের কথায় চলে গেল নাকি? কাক এটা বুঝেছিল যে লোকদের কাজ হলো সবসময় অন্যদেরকে বিরক্ত করা। কাক তখন নিজের ওপর ভরসা করে। এখন কাক ওই জঙ্গলেই সবচেয়ে সুখী পাখি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্প? যদি গল্পটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।